হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিল্পীস ফ্যামিলিতে আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা জাস্ট আমাদের পুকুরটা দেখো, এত বৃষ্টি হয়েছে না, বৃষ্টির জলে পুরো ফুল পুকুর ভরে গেছে। আর জলটা না, আমি জানি সাধারণত জল তো একটু ব্লু কালারের হয় কিন্তু এই পুকুরের জল দেখছি একদম গ্রিন। তার মধ্যে কি বলো তো, উপর থেকে দেখা যায় মাছগুলো না নিচের দিকে একদম স্পষ্ট বোঝা যায়, এত ভালো লাগে দেখতে, তোমাদের জাস্ট বোঝাতে পারবো না। আজকে সকালবেলা আশিবাসী সমস্ত কাজ সেরে, মোটামুটি ঠাকুর ঘরের কাজ সেরে, সমস্ত কিছু সেরে, তো আজকে ওই যে কালকে সঞ্চিতা দিদিভাই বলেছিল তরকা করতে, এগ তরকা, তো ওই রেসিপি করব বলে খুব একটা ঝামেলা হবে না, যার জন্য মায়ের ঘরে অনেকটা সময় গিয়ে বসেছিলাম, অনেক সময় গল্প করেছিলাম আজকে অনেক দিন পর। কি হয়েছে তোমাদের কাছে শেয়ার করি। তো তোমরা সবসময় বলো যে দিদিভাই এটা ভালো লাগে না, তুমি হেলমেট পরে যাও না, হেলমেট পরে যাও না। তো সত্যিকারের একটা বেশ ভালো শিক্ষা পেয়েছি। পুজো সামনে এখন, তো এটা গতকালকে রাত্রে ঘটেছে ঘটনাটা। তো মেয়ে বলছিল মা আন্টিদের কাছে শেয়ার করলে না, আমি ভাবছি কালকের ভিডিওতে করে দেবো। তো কি হয়েছে, তো মেয়েদের নিয়ে দেখেছে তো যে একেবারে শাড়ি টাড়ি পরে একেবারে বেরিয়েছি ওই দিন, কারণ মিসের সাথে কথা বলার ছিল। ওর মিস অনেক দিন থেকেই বলছিল যে তোমার মাকে আসতে বলবে, তোমার মার সাথে একটু কথা আছে। তো ভাবলাম মিসের সাথে দেখা করতে যাব, তাহলে একটা শাড়ি পরেই যাই। তো তোমরা দেখেছো চাকদার থেকে যে 300 টাকার শাড়িটা এনেছি, ওইটাকে কি বলে, টিস্যু শাড়ি, টিস্যু। তো ওই শাড়িটা পরে তারপরে গেছি মিসের কাছে। তো মিসের সাথে কথা টথা হলো, তো হওয়ার পরে মেয়ের টিউশনি, তো মেয়েকে টিউশনির থেকে নিয়ে আসার সময় তখন কটা বাজে, ওই তো প্রায় 10টা বাজতে যায়। তো 10টা বাজতে যায়, গৌতম ঘর থেকে ফোন করেছে তুমি কোথায় আছো, কত দূরে আছো। আমি বলছি আজকে একটু লেট হয়ে গেছে, মিস বললো একটু দেরি হবে। বলছে আমি তো গাড়িটা নিয়ে বেরোতাম, আর গৌতমের গাড়িটা একটু নষ্ট হয়ে গেছে, মানে কোনো একটু সমস্যা হচ্ছিল। তো বললো যে তুমি তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসো, আমি স্কুটি নিয়েই বেরোবো। তো আমি বলছি তাহলে তুমি ওয়েট করো, আমি এখনই বেরোচ্ছি। তো মিসও বললো যে ম্যাম হয়ে গেছে ছুটি, আর পড়াবো না, নিয়ে চলে যান। তো মেয়েকে নিয়ে বেরিয়েছি। ও মা, হঠাৎ করে যে আমাদের এখানে যে একটা ইন্দা মোড় আছে, সে ওইখানে গাড়ি নিয়ে ঢুকেছি, আর দেখছি অনেকগুলো পুলিশ একসাথে জড়ো। আমার না অত মাথায় ঢোকেনি, বিশ্বাস করো। আরও অনেকগুলো রাস্তা ছিল, ওই রাস্তা ছাড়া ভিতর দিয়ে অনেকগুলো রাস্তা ছিল, আমার না অত মাথায় ঢোকেনি। তো অনেকগুলো পুলিশ দাঁড়ানো, তার মধ্যে অনেক মানুষও জড়ো সড়ো। তো মেন রোড, একদম একদম হাই রোড, মেন রোড। তো আমি বাস টাস সবই চলে, বুঝতেই পারছো। তো ক্রস করে লেভেল, মানে এটা ক্রস করে চৌমাথা মোড় আর কি, ক্রস করে আমাদের যে এইদিকে আসবো সেই রাস্তাটা যখন ধরলাম, তখন আমাকে বলছে কি দাঁড়ান দাঁড়ান। আর বিশ্বাস করবে না, আমি অনেক জায়গায় অনেক পুলিশকে দেখেছি, কিন্তু এরা এতটা রুড ছিল না, এতটা রুড, মানে অবাক হয়ে যাচ্ছি যে একটা মেয়ে মানুষ রাত 10টার সময়, তো আমাকে বলছে কি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। তো দাঁড়ালাম। আমি বলছি কী হয়েছে স্যার। বলছে আপনার হেলমেট কোথায়। আমি বলছি হেলমেট তো ডিক্কিতে রয়েছে। সত্যিই ডিক্কিতে ছিল। আমি বলছি বের করব। বলে এখন বের করে কী হবে, আপনি মাথায় কেন দেননি। আর রুডলি, একদম একটা আছে না, রুডলি বলছে। আর আমার মেয়ে না একটু ভয় পেয়ে যাচ্ছে, ছোটো মেয়েটার সঙ্গে ছিল। তারপরে আমি বলছিলাম স্যার সরি, এইটুকু তো বলতেই হয় যেহেতু হেলমেটটা পরিনি। আমি বলছি স্যার সরি। তারপর বলে সাইড করুন, সাইড করুন, চালান করুন, চালান করুন, এরকম টাইপের কিছু একটা বলছে। এবার কাদের বলছে সেটা আমি বুঝতে পারছি না, কিন্তু আমারও না একটু ভয় লাগছিল, যেহেতু 10টা বেজে গেছে, মেয়ে সঙ্গে রয়েছে। মেয়ে না থাকলে অতটা ভয় পেতাম না, ও যেহেতু সঙ্গে রয়েছে ভয় পাচ্ছি। তারপরে বলে গাড়ি সাইড করুন, সাইড করুন, সাইড করুন, এরকম বলছে। তো আরেকটা পুলিশ আছে, উনি করলো কি গাড়িটা আমার ধরলো, ধরে নিয়ে একটা সাইডে রাখলো। এবার কি বলো তো, আমার এরকম ছবি নিতে শুরু করেছে, আমার ছবি নিচ্ছে, গাড়ির ছবি নিচ্ছে। আমার সেটা খুব অকওয়ার্ড লাগছিল, মানে লজ্জা লাগছিল একটু, যে এত লোকের সামনে ছবি নিচ্ছে ওইভাবে। আর আমার খুব খারাপ লাগছিল, আমার যেন চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল এইরকম। আর আমি এই জিনিসগুলো নিতে পারি না, খুব প্রেস্টিজে লাগে, খারাপ লাগছিল খুব। তারপরে আমি বলছি কি, বলে আপনি এই যে নাম্বারটা, বলে আপনার নাম্বার বলুন, ফোন নাম্বার। তো বাধ্যতামূলক বলতে হবে, ফোন নাম্বারটা দিলাম। দেওয়ার পরে বলে কি এই নাম্বারে আপনি 1000 টাকা এখনই পে করুন। হেলমেট, আমি জানি হেলমেট ধরার জন্য 300 টাকা, না হয় উপরে 500 টাকা, কিন্তু 1000 টাকা, এটা আমার একটু। তখন আমি বললাম, আমার মেয়ে বলছে কেন হেলমেটের জন্য 1000 কেন, মানে এরকমভাবে ছোটো মেয়ে বলবো। অ্যাকচুয়ালি ও জানে যে হেলমেট ধরলে সাধারণত 300 কি 500 নেওয়া হয়। তখন আমি বললাম, ওকে আমার চোখে এরকম করলাম, তো ও চুপ হয়ে গেল। তো ও একটু ভয়ও পাচ্ছিল, তো ভয় পাওয়ার মতো এটা বলছে হ্যাঁ 1000 টাকা, মানে এরকম টাইপের। তো
তো আমি বলছি যে স্যার আমার কাছে এখন টাকা নেই, যদিও আমার গুগল পে রয়েছে, আমি ইচ্ছে করেই বলছি আমার কাছে এখন 1000 টাকা নেই। বলছে 1000 টাকা দিয়ে তারপর যেতে হবে। তো আমি গৌতমকে ফোন করলাম ইচ্ছা করে, ওদেরকে একটু দেখানোর জন্য, আমার কাছে টাকা ছিল ফোনে। তা আমি গৌতমকে ফোন করলাম, আমি বলছি এরকম এরকম রাস্তায় ধরেছে। বলছে কি করবে, আর ধরেছে তাহলে পে করে চলে আসো। ওর কাছ থেকে আমি জাস্ট জানতে চাইছিলাম। আমি এবার কি করলাম, ফোনটা কেটে দিয়ে বলছি যে স্যার আমার হাজব্যান্ড তো অফিসে যাচ্ছে, ও তো আসতে পারবে না, আর আমার কাছে এখন গুগল পে নেই। পরে বলে তাহলে পরে দিয়ে যাবেন বলে এরকম আমার বললো এই ফোন নাম্বার, এই যে ফোন নাম্বারটা দিলাম, এই ফোন নাম্বারে পে করে দেবেন টাকাটা। তো আমি এবার পাশে যারা রয়েছে যাদেরকে আরও ধরেছে তাদেরকে আমি জিজ্ঞেস করছি এটা কি দিতেই হবে, না দিলে কি কোনো সমস্যা হবে? বলছে কি আপনাকে কি কোনো স্লিপ লিখে দিয়েছে হাতে? আমি বলছি না, কোনো স্লিপ দেয়নি। তখন সাইডে আরেকটা পুলিশ, উনি শুনেছেন, শুনে আমাকে বলছে এরকম ইশারা দিচ্ছে আপনি চলে যান। তারপরে আমি বলছি যেতে পারি? হ্যাঁ। বলছে হ্যাঁ চলে যান। তারপরে ওইখান থেকে কোনো মতো বেরিয়ে আর কে দাঁড়ায় গাড়ি নিয়ে চলে এসেছি। তারপরে আর টাকা দিতে হয়নি। তো জানি না ফোন নম্বর নিয়েছে, পরে চাইবে কিনা। তো যতদূর বুঝতে পারলাম পাশের যে পুলিশটা উনি ভালো ছিলেন, আর যেহেতু আমাকে মহিলা দেখেছেন উনি বেশ আমাকে ইশারা করলেন যে আপনাকে স্লিপ দেয়নি তো? আমি বলছি না, কোনো স্লিপ তো আমাকে দেয়নি। বলছে তাহলে আপনি খালি চলে যান। তো পাশে আরও 2-3 জন ছিল, আপনি চলে যান, তার মানে আপনার কাছ থেকে নেবে না। তো বলার সাথে সাথে বেরিয়ে এসেছি। তো যাই হোক, তোমরাও সবসময় বলো, আমিও একটা শিক্ষা পেয়েছি, নেক্সট টাইম আর এরকম করবো না। মেয়ে কালকেই বলছিল একটু শেয়ার করো, তো শেয়ার করতে অনেকটা মানে টাইম লেগে যাবে। তো আজকের ভিডিওতে এটা তোমাদের কাছে শেয়ার করে দিলাম। ঘটেছে গতকালকে রাত্রে, তো সেটা আজকে তোমাদের কাছে শেয়ার করলাম। যাই হোক, তোমরা বারবার বলতে দিদি ভাই তুমি হেলমেট পরো না, হেলমেট এটা খুব খারাপ জিনিস, এটা খুব খারাপ জিনিস। তবে সত্যি তোমাদের বলার আর সত্যিকারের বিপদে পড়েও গেছিলাম। তো চলো, সকাল থেকে আজকে অনেক গল্প করে ফেললাম, তোমাদের সাথেও করলাম, মায়ের সাথেও করলাম। অনেক গল্প করে ফেললাম। এই যে দেখো তরকার ডাল তো তোমরা চেনো, এখানে মুসুর ডাল আর হচ্ছে বিউলির ডাল, এইগুলো দিয়ে তরকার ডালটা তৈরি হয়। যদি শুকনো অবস্থায় দেখতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট করো, আমি দেখিয়ে দেবো যে তরকার ডাল কেমন হয়। তো তরকাটা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, তারপরে হচ্ছে পেঁয়াজ কুচি, সব কুচি রেখেছি। আর এই যে ডালটাকে 5টা থেকে 6টা ছিটি মেরেছি, দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। তো এইবার কি করব, এটাকে এবার রান্না করব। আর জানো তো সব সময় তরকাতে তোমরা সব কিছু না একটু গ্রেট করে দেওয়ার চেষ্টা করবে, তাহলে কি হয় বলো তো, খেতে ভালো লাগে। একদম মিহি করে মশলা পেস্ট করলে না আমার কাছে তরকার অন্তত ভালো লাগে না, তোমরা করে দেখো। তো আমি এখানে 2টো ডিম দেখো অল্প তেল দিয়ে একটুখানি ভেজে নিলাম, খুব কড়া করে ভাজবো না। এগ তরকা তো, তোমরা এখানে যদি চিকেন দিয়ে করতে তাহলে চিকেন দিতে পারতে, মটন দিয়ে করলে কি বলো তো, মটন আর তেলটা থেকে তো ভাজা যায় না মটনের, সেটা এমনি দিয়ে দিতে হয়, ঝোলের মধ্যে ছেড়ে দিতে হয়। আমি একদিন তোমাদের কাছে রেসিপি শেয়ার করবো ওখানে মটন দিয়ে কিভাবে করা হয় চিকেন দিয়ে। এখানে দেখো আদা রসুন পেস্ট, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সব কিছু কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার খুব সুন্দর করে এটাকে ভাজবো। ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে একটুখানি নুন দিয়েছি, নুন দিয়ে এবারে দেখো মশলাটাকে আরও কিছুক্ষণ একটু নেড়ে নেব। সামান্য হলুদ দিতে হয়, হলুদ না দিলেও চলে তরকাতে। আর এখানে দিলাম একটুখানি তেলেঙ্গি মশলা, তোমরা তেলেঙ্গি মশলার জায়গায় এখানে চাট মশলা কিন্তু ইউজ করতে পারো যেহেতু তরকা। আর এবার দেখো আমি ডিমটাকে দিয়ে দিলাম, ডিমটা দেওয়ার পরে এবার আমি ডালটাকেও দিয়ে দেবো। হ্যাঁ, এটা একটুখানি আমি একটু নেড়ে চেড়ে নিই, তারপর ডালটাকে দিয়ে দেবো। আর ডালটা কি বলো তো, অনেকে একদম ঘেটে ঘেটে ফেলে, আর আমাদের ঘরে কি বলো তো একটুখানি দানা দানা থাকলে ভালোবাসে খেতে আর কি। তো আমি দানা রাখছি, তোমরা যদি চাও এটাকে একদমও ঘেটে দিতে পারো, তবে আমার কাছে কিন্তু তরকা একটুখানি দানা দানা থাকলে ভালো লাগে। হ্যাঁ, সেদ্ধ হতে হবে কিন্তু, তরকা মানে একদম গলে যেতে হবে ডালগুলো, কিন্তু তার মধ্যেও গোটা গোটা থাকবে। এটা একটা কায়দা আছে, বুঝে তোমাকে ছিটিটা মারতে হবে যে কতগুলো ছিটি মারলে গলে না যেতে পারে আর কি। তো এই যে দেখো মোটামুটি এবার আমি তাও এটা হালকা একটুখানি মানে ডাল ঘুটুনি দিয়ে একটুখানি ঘেটে দিচ্ছি, পরিমাণ মতো একটুখানি চিনি দিচ্ছি, একদম সামান্য। তোমরা চাইলে যারা পছন্দ না করো নাও দিতে পারো, একটুখানি দিলে টেস্টটা হয় আর কি। কিছু কিছু খাবার আছে একটু তেল না মানে চিনি না দিলে না টেস্টটা আসে না। এখানে দেখো এবার তেলেঙ্গি মশলাটা দিয়ে, তেলেঙ্গি বলছি দেখছো, তরকা মশলা। আর তরকা রান্না করলে যা সেন্ট বেরোয় না, 3-4 বাড়িতে পর্যন্ত বলে ফেলতে পারবে যে এদের ঘরে তরকা রান্না হচ্ছে। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার বলো।
তরকারি একেবারে এই যে সেন্টে সারা ঘর মোমো করছে, মানে আমাদের শাশুড়ি ঘরে সবাই বুঝে গেছে যে আমি সকালে তরকা রুটি করছি আজকে। আর এই যে দেখো ফাইনালি তরকা কিন্তু আমার রেডি। এইবার পাতলা পাতলা করে রুটি করে নিলেই সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে এটাই হবে। তারপর আবার মায়ের ঘরে দেখলাম মাংস এনেছে, হয়তো বা মাংস দিতে পারে। আর মাংস যেহেতু ছোট মেয়ে আর বড় মেয়ে একটু ভাত খেতে চাইবে, কারণ বড় মেয়ে তবু রুটি খায় তরকা রুটি হলে, কিন্তু ভাতের একটু নেশা আমাদের ঘরে ছেলে মেয়েদের দুই মেয়েরই, বিশেষ করে ছোটটা একদম ভাতুরে, একদমই ভাতুরে। তো এই যে দেখো প্রথমে গৌতমের খাবারটা বেড়ে দিচ্ছি, তারপরে মেয়ের খাবারটাও বেড়ে দেবো। আর এই যে দেখো আমি কিন্তু ওই হাতে আটার হাতেই একটু তোমাদের দেখিয়েও দিলাম। তো খাওয়া দাওয়ার পরে অনেকটা সময় পরে ওর ঠাম্মি দিয়ে গেছে মাংস, আর মেয়ে বলছে মা মাংস দিয়ে একটু ভাত মেখে দাও। এরা এই যে মাংস দিয়ে ভাত খেয়েছে না, দুপুরে আর খাইনি আজকে জানো, সেই বিকেলে আবার আমি খাইয়ে দিয়েছি। এই জন্য মানে আমি তখন ভাতটা দিতে চাইনি, একটু দেরি করে ভাতটা যেহেতু খেয়েছে। হ্যাঁ, আর এই যে সকালে রান্না টান্নার করার পরে একটুখানি গুছিয়ে নিলাম, ভাবলাম কি বলো তো রান্না করার আগে বরং মেয়েরাও যেহেতু ভাত খেয়েছে একটুখানি, এত তাড়াতাড়ি খেতে চাইবে না দুপুরে, একটু পরেই খাবে। তো আমি কি ভাবলাম যে তাহলে একটুখানি আমি এদিকে কাজগুলো গুছিয়ে নিই, একটুখানি কাজগুলো গুছিয়ে নিই, তারপরে না হয় রান্না করব। অত হুড়াহুড়ি নেই যে একেবারে এখনই বসাতে হবে আর কি, ওরকম কোনো তাড়া নেই, তাই ধীরে সুস্থিরেই করব। আর গৌতম আজকে তরকা রুটি খেয়েছে, মোটামুটি ওর পেটটা ভরা আছে। আর ও এখন ঘরে নেই, ও যেহেতু সকালে খেয়ে ডিউটি বেরিয়ে গেছে। আর সব কিছুতেই কী বলো তো একটু ছেড়ে ছেড়ে কাজগুলো হয়েছে। আর এই যে দেখো মোটামুটি এই কাজগুলো সেরে একটুখানি প্যাক লাগিয়েছি। তবে ভাবছিলাম কি বলো তো রান্নাটা কমপ্লিট করে তারপরে প্যাকটা লাগালে ভালো হতো। তো একটু টাইম পেয়েছি যখন, ওই যে বললাম না আজকে যেন কাজটা কেমন, কাজগুলো কেমন কেমন হয়ে গেছে, মানে এলোমেলোভাবে আগে পরে হয়ে গেছে আর কি। মেয়েরা কি ভ্যাঙাচ্ছিল ওই যে প্যাক লাগিয়েছি বলে কেমন ভূতের মতো লাগছে। তো আমি বললাম কি একটু ট্যান পড়ে গেছে তো বাবা এই জন্য লাগিয়েছি, বলছে ট্যান পড়েনি মা তোমার বয়স হচ্ছে। আমি আবার বললাম হ্যাঁ হচ্ছে তো, বয়স হচ্ছে তো হবে না। তো বলে মা তোমাকে প্যাক লাগালে কি বাজে লাগে দেখতে, বলে মা সবার তো সাদা টাইপের থাকে তোমারটা পিঙ্ক পিঙ্ক কেন। আমি বলছি সেটা তো আমি জানি না, এটা ফ্রুটস মানে প্যাক, তো আমি জানি না কেন পিঙ্ক পিঙ্ক, আমি কিনে এনেছি দিচ্ছি ভালো রেজাল্ট পেয়েছি ব্যাস এইটাই জানি। বয়স হবার লক্ষণ ট্যান না, ওটা নাকি বয়স হওয়ার লক্ষণ। যাই হোক বয়স হচ্ছে যে হচ্ছে হচ্ছে তো। তো এই জন্য এই যে এখন করে বসে আছি, এখন এসিতে একটু বসে আছি, এটা শুক না হলে ধুয়ে টুয়ে তারপর আবার তোমাদের সামনে আসছি। তো চলো একটু পরে আসছি, এটা শুকনা হোক। কি বাজে লাগছে দেখতে, ভূতের মতো লাগে। ভূতের মতন না, তাহলে কেমন? কার্টুন, কার্টুনের মতো লাগে বলছে। বলেছিল যে 1000 টাকা ফাইন, আমি 1000 টাকা এরকম ভাবে বলেছিলাম, এমনিতে তো রাগ উঠছিল, এত ভূত ছিল মানুষটা, আমি 1000 টাকা। এইখানে কি বলছে বলো তো, ওই যে 1000 টাকা পুলিশ চেয়েছে ওর, ওইটা মাথায় আছে এখনো। আর এই যে এইখানে দেখো এই বাজারগুলো এনেছে, এইগুলো একটু গোছালাম। আর এই যে এইখানে কল্পনা চলে এসছে ঘর মুছতে, ও ঘরগুলো মুছছে, আর আমি ওইদিকে মাছ টাছগুলো কেটে ধুয়ে ওইগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখলাম। এবার আজকে রান্না হবে কি বলো তো, বেশ সুন্দর সাইজের মোরলা এনেছে গৌতম, দেখলেই তোমার মানে এত তৃপ্তি হচ্ছে। মোরলাগুলো এই লম্বা লম্বা সাদা সাদা ধপধপে সাদা, খুব সুন্দর মরলাগুলো। তো ভাবলাম একটু আলু বেগুন দিয়ে বেশ মাখিয়ে করি। আর আমার ছোট ভাই দেওর আর কি ওই দিন বলছিল যে মা তুমি তো অনেক দিন থেকে মোরলা মাছ মাখা করছো না, মানে কাঁচা মাছ করছো না। তো বলে কাঁচা করলে আবার সবাই ওই ঘরে খেতে চায় না, তো বলে কি মাকে নাকি বলছিল যে একটু কাঁচা করবে। তো আজকে ভাবলাম একটু কাঁচা করে ভাইকে একটু দেবো, যার জন্য মাছটা আজকে কাঁচাই করব। কিন্তু দেখো কিভাবে করছি, তোমরা মশলা কী কী দিয়েছি এর আগে অনেক মোরলা মাছের তরকারি আমি তোমাদের কাছে শেয়ার করেছি, যার জন্য শেয়ার করলাম না। এবার দেখো আলুটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিলাম একটুখানি টমেটো, তারপরে দেব বেগুন, একদম ফাইনালি মাছটা লাস্টে দেব, লাস্টে দিয়ে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেবো। এই তরকারিতে কিন্তু এক ফুটা জলও দেবো না, এক ফুটা জলও দেবো না, শুধু ঢেকে ভাপে ভাপে সেদ্ধ করব। আর কি বলবো তোমাদেরকে, ওফ দারুণ হয়েছিল, দারুণ হয়েছিল। তাছাড়া একটু মোরলা মাছ আমি খেতে ভালোবাসি, এইটাও একটা ব্যাপার যে এই মাছটা আমি খেতে ভালোবাসি। আর মাছগুলো দেখো একদম মানে বড় বড় ছিল, আর করেছি সত্যি ভালো লেগেছে। শাশুড়ি মাও বলছিল, বলে হ্যাঁ আমাদের ঘরেও খেয়ে সবাই খুব প্রশংসা করেছে। আচ্ছা যাক, ভাইয়ের জন্যই বেশি আরও করা হয়েছিল তরকারিটা। আর দেখো অনেকটা পরিমাণে করেছি, ওই ঘরে দেবো বলেই অনেকটা পরিমাণে করেছি আর কি। তো যাই হোক,
আর কি ভালো, এই জন্য ভালো বললে ভালো লাগে সবারই। আবার মা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে তরকারি, তো আবার এই যে এটা একটু করছি কি বলো তো, পুঁই ডাঁটা দিয়ে একটু ডাঁটা চচ্চড়ি, মানে সব কিছুই দিয়েছি, একটু মূলো, একটু বিনস, মানে সব কিছু দিয়ে একটু করছি। আর পাতাটা কিন্তু লাস্টে দেবো আমি, পুঁই পাতাটা, তাহলে কি বলো তো একটু গোটা গোটা থাকবে। এক সমানে দিলে কি হতো, পুঁই পাতাটা গলে একদম পাতা ঘেটে যেত, আর একটুখানি গোটা গোটা থাকলে পাতাগুলো খেতে কি ভালো লাগে না। তো এর মধ্যে একটু চিনি দেবো। তো এই তরকারিটা আমার শাশুড়ি মা খুবই ভালোবাসে, তো মাকেও ভাবছি এইখান থেকেও আজকে একটু দেবো। তো আজকের রান্নাগুলো বলছে ভালো হয়েছিল। রোজই আমি কিন্তু মন্দিরা হয়ে যাচ্ছি, রোজই বলছে আমাকে। কালকে একজন কমেন্ট করেছে আমার একটা ব্লগিং চ্যানেলে, যেটা কিনা আমি ওই চ্যানেলে দিয়েছিলাম, যে তুমি তো দিদিভাই মন্দিরার মতো হয়ে যাচ্ছ, মেয়েদের বাউলি দিচ্ছ টিফিনে, আর সকালবেলা তুমি ওই তো মন্দিরার মতো রান্না করছো। আর এই যে দেখো সবার খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমি খেতে বসেছি। আর আমি তো ওই যে আলু সেদ্ধ তো একটু নেবই, আমার একটু শুকনো খাবার ভালো লাগে, যদিও আজকে সবই শুকনো, তবু আলু সেদ্ধটা আমার খুব প্রিয়। আলু সিদ্ধ, ঘি, একটু শুকনো লঙ্কা দিয়ে মাখলে আমার কিন্তু বেশ ভালো লাগে। আমি একটু শুকনো খাবার খেতে ভালোবাসি। এতটা তরকারি বোধহয় আজকে খেতে পারবো না, তরকারিটাও পরিমাণটা খুব কম খাই, যার জন্য মায়ের কাছেও বকা খাই, দিদির কাছেও বলে একটু সবজি খাস না, একটু ভিটামিন জাতীয় কিছু খাস না, তোর শরীরে কি লাগে বলতো। আমি বলি এমনিই মোটা হচ্ছি, হ্যাঁ, আর তার মধ্যে যদি আরও এত কিছু খাই না, আরও মোটা হয়ে যাব। তো এই যে আলু সিদ্ধটা, বিশ্বাস করো আমি এটা দিয়ে এত তৃপ্তিতে খেয়েছি, আমার দারুণ লেগেছে। তাছাড়া আজকে মোরলা মাছটাও ভালো হয়েছিল, এই তরকারিটাও ভালো হয়েছিল। তো গুড ইভিনিং তোমাদের সবাইকে, বিকেলবেলা গুড ইভিনিং বন্ধুরা। তো গৌতম আজকে যেহেতু 9টা 9:30টার দিকে ডিউটি গেছিলো, আবার চলে এসছে। তো বিকেলবেলা বলছে কি আজকে না আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কুচিয়ে তুমি যেভাবে একটু ঝাঁঝ করে মুড়ি মাখো না, ওইভাবে একটু মাখো, তো আমার না একটু সর্দি লেগেছে। তো ওই জন্য কালো জিরা টিরা দিয়ে রসুন কুচিয়ে, পেঁয়াজ কুচিয়ে, কাঁচা লঙ্কা কুচিয়ে এই মুড়ি মাখাটা না আমার মেয়েরা একদমই খেতে পারে না, ওদের না নাক দিয়ে ঝাঁঝ উঠতে থাকে, আর এই যে ঝাঁঝটা ওঠে না, এটাতে ঠান্ডাটা অনেকটা কেটে যায়। যার জন্য গৌতম বলে যখনই ঠান্ডা লাগে যে এইভাবে একটু মুড়ি মেখে দাও। তো এই মুড়ি মাখাটা আমার জামাইবু আমার হাতের খুব পছন্দ করে। হ্যাঁ, গেলেই বলবে কি শিল্পী একটু এইভাবে মুড়ি মাখতো, খুব ভালোবাসে, আমার দিদিও। তো যাই হোক, যখন মাখছিলাম তখন জামাইবু দিদির কথা মনে পড়ছিল যে ওই মানুষগুলো আমার হাতের এই মুড়ি মাখাটা খুব ভালোবাসে। আর এই যে দেখো মেয়েরা এখন বলছে তাহলে পাপাকে তুমি ওইটা করে দিলে আমরা কি খাবো বিকেলবেলা। তো ওদেরকে আবার একটু ম্যাগি ভেজে দিচ্ছি। তো আজকে ম্যাগিটা আবার একটু অন্যরকম করেছি। ওই দিন দেখেছো তোমরা যে একটা মশলা করেছিলাম ধোসার জন্য, সেই মশলাটা করেছিলাম, এই জন্য ভাবলাম কি বলো তো, যে আজকে এই যে এইভাবে মানে একটু ওইখান থেকে একটু মশলা দিয়ে ম্যাগি করে দিই। তা ওই জন্য একটু ম্যাগি করে দিলাম ওদেরকে। এই যে এবার দুই বোনকে এইটা দিলে আজকে না রাত্রে আর ভিডিও টানবো না গো, একদমই। আজকে ভিডিওটা কেমন খাপছাড়া হয়েছে বোধ হয়, তোমরা বলতে পারো, জানি না কেমন হয়েছে, বুঝতে পারছি না আমি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজকে আর এর থেকে বেশি টানলাম না। চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার পাশে থাকবে, সাপোর্ট করবে, ঠিক আছে? আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি।